সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 এর সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি মডেল সেট নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের আগামী ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমাদের আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথমের প্রশ্ন হচ্ছে আমাদের ব্ল্যাকফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে তা হলো, এখানে আমাদের অপশন আছে পারদ, ক্যাডমিয়াম, ফ্লোরাইড না আর্সেনিক। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে আর্সেনিক। তারপরের প্রশ্ন হচ্ছে 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ হলো, অপশন দেখো কি আছে, 1000 মিলিবার না 1010 মিলিবার না 1013.25 মিলিবার না 1025 মিলিবার। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশান সি, 1013.25 মিলিবার। তারপরের প্রশ্ন হচ্ছে অধিবর্ষ হলো, অপশান দেখো কি আছে, 1900 সাল না 2018 সাল না 2019 সাল না 2024 সাল। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি 2024 সাল। তারপরের প্রশ্ন দেখো, লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য হলো, অপশান কি আছে দেখো, 3 ঘন্টা না 3 ঘন্টা 30 মিনিট না 5 ঘন্টা না 5 ঘন্টা 30 মিনিট। তাহলে এখানে আমাদের উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। তারপরের প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান বন্দরটির নাম হলো, অপশান দেখো কি আছে, ওয়াশিংটন না মস্কো না হিথ্রো না আলেকজান্দ্রিয়া। তাহলে এখানে আমাদের উত্তর হবে হিথ্রো। তারপরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো, অপশান আছে দেখো, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার না বাত পতাকা। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি ব্যারোমিটার। তারপরের প্রশ্ন দেখো, ভারতের একটি স্তূপ পর্বত হলো, অপশান আছে আরাবল্লী, হিমালয়, সাতপুরা না নীলগিরি। তাহলে এখানে আমরা জানি কি উত্তর হবে সাতপুরা। তারপরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথটি হলো কেমন, বৃত্তাকার না উপবৃত্তাকার না রৈখিক না চৌকাকার। তাহলে এখানে আমাদের উত্তর হবে উপবৃত্তাকার। তারপরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে, মালব মালভূমিকে, পামির মালভূমিকে না ছোটনাগপুর মালভূমিকে। তাহলে এখানে আমাদের উত্তর হবে পামির মালভূমিকে। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব না 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম না 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব না 180 ডিগ্রি পূর্ব। তাহলে এখানে আমাদের উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তারপরের প্রশ্ন দেখো, একটি আন্তর্জাতিক নদী হলো, অপশান কি আছে, নর্মদা, তাপ্তি, গোদাবরী না ব্রহ্মপুত্র। তাহলে এটি আমাদের উত্তর হবে ব্রহ্মপুত্র। তারপরের প্রশ্ন দেখো কি আছে, শাখা নদী প্রধানত তৈরি হয় কোন গতিতে, উচ্চ গতিতে, মধ্য গতিতে না নিম্ন গতিতে না কোনোটিই নয়। তাহলে এখানে আমাদের উত্তর হবে নিম্ন গতিতে। তারপরের প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর স্বাদু জলের পরিমাণ হলো মোট জলের 97% না 50% না 5% না 3%। তাহলে এখানে উত্তর হবে 3%। ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে কত সালে, 1956 সালে না 1984 সালে না 1992 সালে না 2000 সালে। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশান সি, 1984 সালে। তারপরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ না শব্দ দূষণ না দৃশ্য দূষণ। তাহলে এখানে উত্তর হবে বায়ু দূষণ। তারপরের প্রশ্ন দেখো কি আছে, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো মা ব্লা না মাউন্ট কিলিমাঞ্জারো না মাউন্ট এলবুর্জ না মাউন্ট এভারেস্ট। তাহলে এখানে উত্তর হবে মাউন্ট এলবুর্জ। তাহলে এখানে আমরা এমসিকিউ প্রশ্নগুলো শেষ করলাম। তারপরের প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো।
তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ বেশি হওয়ার একটি কারণ হলো কি হবে এখানে পৃথিবীর অভিকর্ষ। তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াংহো সমভূমি একটি কোন সমভূমির উদাহরণ? তাহলে এখানে উত্তর হবে লয়েস সমভূমি। তারপরের প্রশ্ন দেখো কি আছে, 1 ঘন্টায় পৃথিবী ঘোরে কত ডিগ্রি? 15 ডিগ্রি। তারপরের প্রশ্ন 21 মার্চ তারিখটিকে বলা হয় কি বলা হয়? মহাবিষুব। তারপরে আমাদের আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে দেখো এখানে কি আছে, প্রথমে আছে গ্রিনিচ। তাহলে গ্রিনিচ আমরা জানি একটি মূল মধ্যরেখা। তারপরে দেখো দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে একটি লাভা গঠিত মালভূমি। তারপরে কি আছে, নদীর নিম্ন প্রবাহ। নদীর নিম্ন প্রবাহে কি গঠিত হয়? বদ্বীপ গঠিত হয়। তারপরে হচ্ছে সাইক্লোন, এটা আমরা সবাই জানি, সাইক্লোন একটি ক্রান্তীয় ঘূর্ণবাত। তারপরে দেখো এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে লন্ডন অববাহিকার আকৃতি কী রূপ? তাহলে এখানে উত্তর হবে মাটির সরার মতো। তারপরের প্রশ্ন পারদ দূষণে কী রোগ হয়? তো আমরা জানি মিনামাটা রোগ হয়। তারপরের প্রশ্ন নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? এখানে উত্তর হবে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। তারপরে দেখো কি আছে, শুদ্ধ বাক্যটির পাশে ঠিক এবং অশুদ্ধ বাক্যটির পাশে ভুল লেখো। 1 নম্বরে আছে 2 নদীর মধ্যবর্তী স্থানকে ক্যানিয়ন বলে। তাহলে এটা কিন্তু ভুল। তারপরে দেখো 1986 সালে ইউক্রেনের চেরনোবিলের পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। এটা কিন্তু ঠিক। তারপরের প্রশ্ন হচ্ছে লন্ডন হলো বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর। এটাও কিন্তু ঠিক। তারপরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন হচ্ছে সমচাপ রেখা কাকে বলে? তাহলে দেখো এখানে আমাদের উত্তর হবে নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? সমচাপ রেখা। তারপরের প্রশ্ন হচ্ছে নিত্যবহ নদী কাকে বলে? তাহলে প্রথম দেখো এখানে কি আছে, সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফ গলা জল। এই নদীগুলোতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলে। ইংলিশে বলে পেরেনিয়াল রিভার, উদাহরণ যেমন গঙ্গা নদী। তারপরের প্রশ্ন হচ্ছে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় এবং কেন? এখানে উত্তর হবে ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। ফিনল্যান্ড প্রায় 1,88,000 হ্রদ রয়েছে, যা দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই কি ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। তারপরের প্রশ্ন মাটি দূষণ বলতে কি বোঝো? তাহলে এখানে উত্তর হবে মাটিতে অবাঞ্ছিত পদার্থ যেমন রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, প্লাস্টিক, দৈনন্দিন আবর্জনা, কলকারখানার বর্জ্য পদার্থের অবিয়োজিত বা অর্ধবিয়োজিত অংশ, তেজস্ক্রিয় আবর্জনা রাশি ইত্যাদি মিশে মাটির গুণাবলী বা ধর্ম এবং পুষ্টিমৌলকে নষ্ট করলে যখন ভূমির কার্যকারিতা ও উপকারিতা কমে যায় বা একেবারে থাকে না তখন তাকে মাটি দূষণ বলে। তারপরের প্রশ্ন মুক্তিবেগ বলতে কী বোঝো? তাহলে এখানে উত্তর হবে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছুঁড়লে বস্তুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে এবং পৃথিবীতে আর ফিরে আসে না, তাকে পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলা হয়। দেখো তারপরের প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো? তাহলে উত্তর হবে আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়, যা অতিক্রম করলে পূর্ব গোলার্ধগামীরা তাদের ক্যালেন্ডারে একদিন যোগ করে এবং পশ্চিম গোলার্ধগামীরা একদিন বিয়োগ করে। তারপরে দেখো কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
যে কোনো চারটি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মালভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে উত্তর দেখো কি আছে। মালভূমির বৈশিষ্ট্যগুলি হলো ক, মালভূমির গড় উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার হলেও কোনো কোনো মালভূমির উচ্চতা এর চেয়ে বেশি। খ নম্বরে দেখো মালভূমির উপরিভাগ কিছুটা তরঙ্গায়িত বা প্রায় সমতল। 3 নম্বর বা গ নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি দেখতে অনেকটা টেবিলের মতো, অর্থাৎ এর ওপরটা প্রায় সমতল এবং চারিদিক খাড়া ঢালযুক্ত হয়। 2 নম্বর প্রশ্ন দেখো রুড় শিল্পাঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি কি কি। তাহলে দেখো এখানে উত্তর হবে রুড় অঞ্চলের শিল্পোন্নতির কারণ ক, স্থানীয় উন্নত মানের কয়লা, খ, উন্নত পরিবহন ব্যবস্থা, গ, প্রতিবেশী দেশগুলিতে আকরিক লোহার প্রাচুর্য, ঘ, মৃদু জলের পর্যাপ্ত সরবরাহ, ঘন বসতি, চ, স্থানীয় দক্ষ শ্রমিক, ছ, পর্যাপ্ত মূলধন ও উন্নত প্রযুক্তিবিদ্যা। প্রকৃতপক্ষে রুড় অঞ্চলের ব্যাপক শিল্পোন্নতিতে এই এলাকার কয়লা সম্পদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হলেও উন্নত পরিবহন ব্যবস্থা, নদ নদীর অনুকূল প্রবাহপথ, স্থানীয় ঘনবসতি ও দক্ষ শ্রমিক, মূলধন ও উন্নত প্রযুক্তিবিদ্যার প্রয়োগ প্রভৃতি রুড় উপত্যকাকে উন্নত শিল্পাঞ্চল হতে যথেষ্ট সাহায্য করেছে। তারপরে প্রশ্ন দেখো কি আছে। ইউরোপ মহাদেশের যে কোনো 3 প্রকার অরণ্য সম্পর্কে যা জানো লেখো। তার উত্তর দেখো 1 নম্বর কি আছে সরলবর্গীয় অরণ্য। এই অরণ্যগুলি মূলত উত্তর ইউরোপের শীতল অঞ্চলে দেখা যায়, যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশ এবং রাশিয়া। এখানে প্রধানত স্প্রুস, পাইন ও ফার জাতীয় গাছ দেখতে পাওয়া যায়। 2 নম্বর পর্ণমোচী অরণ্য। এই অরণ্যগুলি ইউরোপের মধ্য এবং পশ্চিমাঞ্চলে বিস্তৃত। এখানে প্রধানত ওক, বীচ, ম্যাপেল এবং ছাই গাছের মতো পর্ণমোচী গাছ দেখা যায়। শীতকালে এই গাছগুলির পাতা ঝরে যায়। 3 নম্বরে হচ্ছে ভূমধ্য সাগরীয় চিরসবুজ অরণ্য। এই অরণ্যগুলি দক্ষিণ ইউরোপের ভূমধ্য সাগরীয় উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। এখানে জলপাই, কর্ক ও সাইপ্রাস গাছের মতো চিরসবুজ গাছ দেখতে পাওয়া যায়। এখানকার জলবায়ু সাধারণত উষ্ণ ও শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো। তাহলে উত্তর দেখো অপসুর প্রথমে আমরা লিখব। অপসুর হলো 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অপসুর অবস্থান বা এপিহেলিয়ন বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাসের দূরত্ব ক্রমশ কমতে থাকে। তারপরে দেখো অনুসুর কাকে বলে। 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অনুসুর অবস্থান বা পেরিহেলিয়ন বলা হয়। আবার জানুয়ারি থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। তারপরে দেখো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কি কি। তাহলে আমাদের এখানে উত্তর হবে ক নম্বরে দেখো অক্ষরেখা পরস্পর সমান্তরাল, খ, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, গ, অক্ষরেখা ডিগ্রিতে 0 পরিমাপ করা হয়, অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়। তারপরে ও নাম্বার হতো এখানে, কিন্তু এখানে চ হয়ে গেছে, এটা ম্যানেজ করে নেবে তোমরা। অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। 6 নম্বরে দেখো অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। তারপরে দেখো 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে উত্তর মেরু বিন্দু এবং দক্ষিণ মেরু বিন্দু। তারপরে দেখো জল দূষণের প্রধান উৎস বা কারণগুলি কি কি। এখানে উত্তর দেখো কি হচ্ছে। জল দূষণ মানে হলো জলের মধ্যে ক্ষতিকারক পদার্থ মেশা, যা জলজ পরিবেশকে দূষিত করে এবং মানুষের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। জল দূষণের কয়েকটি প্রধান কারণ হলো
1 নম্বরে হচ্ছে শিল্প কারখানার বর্জ্য। অনেক শিল্প কারখানা তাদের বর্জ্য পদার্থ যেমন রাসায়নিক, ভারী ধাতু এবং অন্যান্য দূষিত পদার্থ সরাসরি নদী ও জলাশয়ে ফেলে দেয়, যার ফলে জল দূষিত হয়। তারপরে কৃষিকাজের বর্জ্য। জমিতে ব্যবহৃত কীটনাশক, সার এবং অন্যান্য রাসায়নিক পদার্থ বৃষ্টির জলের সঙ্গে বয়ে গিয়ে নদী ও পুকুরে মেশে, যা জল দূষণ ঘটায়। তারপরে দেখো গার্হস্থ্য বর্জ্য। মানুষের ব্যবহারের পরে যে বর্জ্য পদার্থ তৈরি হয়, যেমন পয়ঃ নিষ্কাশন, তার সঠিক নিষ্কাশন ব্যবস্থা না থাকলে জল দূষণ ঘটাতে পারে। তারপরে দেখো তেল নিঃসরণ। জাহাজ থেকে তেল নিঃসরণ বা তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল হয়ে সমুদ্রে পড়লে মারাত্মক জল দূষণ হয়। তারপরে দেখো 5 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এগুলো সব বড় প্রশ্ন। প্রথমেই প্রশ্ন হচ্ছে নদীর কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। উত্তর দেখো নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এখানে কোনো নদীর কার্যের ফলে বলেছে, কিন্তু এখানে ক্ষয় কার্য না সঞ্চয় কার্য বলেন, তাই আমরা যেটা হোক লিখতে পারি। তো এখানে আমরা ক্ষয় কার্যই লিখছি। চল দেখা যাক। প্রথমে কি আছে, গিরিখাত। নদীর উচ্চ গতিতে ঢাল বেশি হওয়ায় নদীবাহিত পদার্থসমূহের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণ বেশি হয়। আবার নদীর 2 ঢাল কঠিন শিলা দ্বারা গঠিত বলে এই পার্বত্য অঞ্চলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, ফলে ইংরেজি ভি আকৃতির ন্যায় উপত্যকা গঠন করে, একে গিরিখাত বলে। তোমরা তোমাদের বই থেকে এর চিত্রটি দেখে নেবে। 2 নম্বর দেখো শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা। পার্বত্য অঞ্চলে নদীর চলার পথে কঠিন শিলা অবস্থান করায় নদী এঁকে বেঁকে চলতে শুরু করে। এর ফলে নদীর একটি পাড় অপর একটি পাড়কে আড়াল করে রাখে, ফলে নদীর গতিপথ সোজাসুজি বেশি দূর দেখা যায় না। পার্বত্য অঞ্চলে নদীর এই রকম পাড়কে শৃঙ্খলিত শৈলশিরা বলে। তারপরে দেখো জলপ্রপাত। পার্বত্য অঞ্চলে অনুভূমিকভাবে কঠিন ও কোমল শিলা পরস্পরের সমান্তরালে অবস্থান করলে নদীর প্রবল স্রোতের ফলে কোমল শিলা ক্ষয় পেয়ে খাড়া ঢালের সৃষ্টি হয়। এই খাড়া ঢালের উপর দিয়ে জলরাশি সরাসরি উপর থেকে নিচে পড়ে, একে জলপ্রপাত বলে। তারপরের পয়েন্ট হচ্ছে মন্থকূপ। পার্বত্য অঞ্চলে নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি, বালি, পাথরের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় গোলাকার যে গর্তের সৃষ্টি হয়ে থাকে মন্থকূপ বলে। 2 নম্বর প্রশ্ন দেখো ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কি কি? তাহলে এখানে আমাদের উত্তর হবে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে বিভিন্ন প্রাকৃতিক কারণ দায়ী। এগুলি হলো ক নম্বরে দেখো ভৌগোলিক অবস্থান, অর্থাৎ এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকা মহাদেশের কেন্দ্রীয় অবস্থানে থাকায় ইউরোপের অর্থনৈতিক উন্নতি ও পণ্যদ্রব্য আমদানি রপ্তানি কেন্দ্রিক বাণিজ্যকে সুদূর প্রসারী করেছে। খ নম্বরে দেখো ইউরোপের সুদীর্ঘ প্রায় 38,000 কিলোমিটার উপকূলরেখা অধিকাংশ জায়গাতেই ভগ্ন হওয়ায় উন্নত বন্দর গঠনে সহায়ক। গ নম্বরে দেখো ইউরোপ মহাদেশের বেশিরভাগ অংশে নাতিশীতোষ্ণ জলবায়ু থাকায় এর প্রভাবে এখানকার অধিবাসীরা কর্মঠ এবং পরিশ্রমী হয় এবং এছাড়া কৃষি ব্যবস্থারও ওপরও অনুকূল প্রভাব লক্ষ্য করা যায়। ঘ নম্বরে দেখো এই মহাদেশে নরম কাঠের সরলবর্গীয় অরণ্যের প্রাচুর্য থাকায় মহাদেশটি কাগজ ও জাহাজ নির্মাণ শিল্পে উন্নতি লাভ করেছে। তারপরে ঙ নম্বরে দেখো এখানকার বিভিন্ন দেশে উত্তোলিত পেট্রোলিয়াম, রাশিয়া, রোমানিয়া, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, কয়লা, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া ইত্যাদি, আকরিক লোহা প্রভৃতি খনিজ দ্রব্য এখানকার শিল্পোন্নতিতে সাহায্য করেছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পোল্লার ভূমি কিভাবে তৈরি হয় তা চিত্রসহ বর্ণনা করো। প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জলনিকাশি চক্র খাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে
কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকার্যের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশুখাদ্যের যেমন হে, ক্লোভার চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ শুরু হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। তাহলে এখানে উত্তর দেখো, পৃথিবীর যে সকল স্থানে অক্ষাংশ সমান সেই স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে অক্ষরেখা। অন্যদিকে দেখে নেব, পৃথিবীর যে সকল স্থানে দ্রাঘিমা সমান সেই স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে দ্রাঘিমা রেখা। তারপরে দেখো, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত এবং সব অক্ষরেখার পরিধি সমান নয়, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত এবং সব দ্রাঘিমা রেখার পরিধি সমান। তারপরের পয়েন্ট দেখো, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিম দিকে বেষ্টন করে আছে, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণ দিকে বেষ্টন করে আছে। তারপরের প্রশ্ন হচ্ছে পর্বত কয় প্রকার ও কি কি, চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো এখানে উত্তর হয়ে যাবে, উৎপত্তি অনুসারে পর্বত 3 প্রকার, যথা 1 নম্বরে হচ্ছে ভঙ্গিল পর্বত, পাললিক শিলাস্তর, অনুভূমিক আলোড়ন বা মহাদেশীয় পর্বতের সংকোচনের ফলে কুঞ্চিত হয়ে ঢেউয়ের আকারে যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণস্বরূপ দেখে নেব, হিমালয়, আলপস, রকি এবং আন্দিজ পর্বতমালা হলো ভঙ্গিল পর্বতমালার উদাহরণ। তারপরের প্রশ্ন হচ্ছে স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। এখানে দেখো, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে। ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ এরকম হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। তারপরের পয়েন্ট দেখো, আগ্নেয় পর্বত, যা ইংলিশে বলা হয় ভলক্যানিক মাউন্টেন। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে 3 কোণা শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি হয়, যাকে বলে আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন। উদাহরণ হিসাবে ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এরকম এগুলো হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। তাহলে এখানেই আমাদের আজকের মডেল সেটটি শেষ হচ্ছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করবে।